শিক্ষা, চিকিৎসা, গবেষণা, হোমিও দর্পণ পরিবারের অঙ্ককার। আজকে ৭৯৮তম ক্লাস। ৭৯৮তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচক ডাক্তার নীলকমল বর্মন স্যার। আলোচনার বিষয় ইনফেকশন ডিজিজ, মিজেলস, মামস। আলোচনা করবেন আমাদের সাথে ডাক্তার নীলকমল বর্মন স্যার। আলোচনার সময় ক্যামেরা এবং কেউ অন করবেন না। আলোচনা শেষে প্রশ্ন থাকলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। স্যারকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, নমস্কার। স্বাগত সবাইকে হোমিও দর্পণের আলোচনা সভায়। আজকে যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব, আমরা আবার একটা নতুন সিরিজে চলে এলাম। সিরিজ বলতে এই অর্থে যে এবার কিছু আমরা ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে আলোচনা থাকবো, তার ট্রিটমেন্ট, তার ঘটনা, তার পদ্ধতি, বা আমাদের কি কি দেখে আমরা এই জায়গাগুলোকে বুঝতে পারি, তার কমপ্লিকেশন, পোস্ট কমপ্লিকেশন, এগুলো জিনিসগুলোকে আলোচনা করলে আমাদের ভিতরে আমরা অ্যাকচুয়ালি কম বেশি এটা সবাই জানি, এমন নতুন কিছু বিষয় নয় আর এমন কোনো কঠিন বিষয়ও নয়, তবু আলোচনার দরকার হয়, যেটা চলছে। তো ইনফেকশিয়াস ডিজিজ অনেক আছে, যেটা সব থেকে কমন এবং আমরা প্রায় পেয়ে থাকি। সেটা নিয়ে চেষ্টা করব দুটো বলতে, যদি একটু বড় বলে ফেলি, বেশি একটা সাবজেক্টে যদি হয়ে যায় তাহলে মামসটাকে পরের দিনে নিয়ে আসবো। যাই হোক, তো আজ যেটা প্রথমে আলোচনা করছি সেটা হচ্ছে মিজিলস। মিজিলস বা একদম আমাদের বাংলায় যেটাকে বলা হয় হাম। এটা এক ধরনের ইনফেকশিয়াস ডিজিজ। আর ইনফেকশিয়াস ডিজিজ গুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, সেটা আমাদের একটু জানা উচিত। তো এই যে মিজিলস, এটা কিন্তু একটা ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি, কাশি বা রেসপিরেটরি ট্রাভেলস এর মাধ্যমে যখন একটা শরীর থেকে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা ড্রপলেট ইনফেকশন বলি। মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থের মাধ্যমে এই ধরনের ভাইরাসগুলো একটা শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়ে। যে কোনো ভাইরাল ইনফেকশন খুব দ্রুত আমাদের শরীরে বিস্তার লাভ করে এবং এক এক ধরনের ভাইরাসের এক এক ধরনের নেচার আছে, যে তার নেচার বলতে সে কতদিন পরে প্রকাশিত হবে, কিভাবে মানুষকে এফেক্ট করবে, এই জিনিস আমাদের একটু হলো মনে রাখা দরকার। তবে কি আমরা গোটা ব্যাপারটাকে বুঝতে পারবো বা কখনোই আমাদের দৃষ্টিগোচরের বাইরে চলে যাবে না। এই জিনিসটা কিন্তু আমাদের চিরদিনই বোঝা উচিত। সেটা যে কোনো রোগের ক্ষেত্রে। রোগী চিকিৎসা হবে হ্যানিম্যানি পদ্ধতিতে, কিন্তু রোগটাকে যখন জানতে হবে তখন কিন্তু আমাদের পুরো প্র্যাকটিস অফ মেডিসিন বা মডার্ন সায়েন্স যে জিনিসগুলোকে বলছে, সেই জিনিসগুলোকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, এবং সেটাই শেষ কথা বলে আমি অন্তত মনে করি। তো মিজিলস যে জিনিসটা, এটা একটা ড্রপলেট ইনফেকশন, একটু আগে আমি বলেছি। তো এটা কি বলবো, যে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়, অর্থাৎ আমরা সবাই জানি ইনকিউবেশন পিরিয়ডটা কি। শরীরে একটা এই ধরনের ভাইরাস অথবা ব্যাকটেরিয়া যাই হোক না কেন প্রবেশ করার সাথে সাথে তো একদম তাৎক্ষণিকভাবে কেউ শরীরের সিমটমস গুলো হতে পারে না বা করে না। তো যেদিন থেকে এফেক্টেড হয় এবং যখন সেটা পুরো মাত্রায় প্রকাশিত হয়, সে লক্ষণগুলো, এই যে একটা জায়গা, এটা একটা সময়, সেটা বিভিন্ন ভাইরাসের বিভিন্ন রকম সময় আছে। এই পিরিয়ডটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ শরীরে প্রবেশ করলো জার্মটা এবং সেটা ম্যানিফেস্ট হলো কতদিনে। তো মিজিলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে 10 থেকে 14 দিন, মানে আজকে যদি মিজিলসের জার্ম যদি কারো শরীরে ঢোকে, 10 থেকে 14 দিনের মাথায় গিয়ে সে কিন্তু তার একটু একটু করে সমস্ত ধরনের লক্ষণ প্রকাশ করতে শুরু করবে। এইটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, আমরা সবাই জানা, তবু আলোচনার সাপেক্ষে এই জিনিসটা বলতে হয়। তো এইবার দেখা যাচ্ছে যে মিজিলস কাজের হয়, জেনারেলি দেখা যায় যে খুব ছোট বয়সে শিশুদের ক্ষেত্রে কিন্তু মিজিলস হওয়ার প্রবণতাটা সব থেকে বেশি থাকে এবং শিশুদের মধ্যে কিন্তু এই মিজিলসটা হয়। তো
এখানে একটা খুব মজার ব্যাপার, আমি এটার প্রশ্নের উত্তর আজ পর্যন্ত পাইনি। আমি জানি না ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার বা পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন কিনা বা ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার আছেন কিনা। আসলে এই তিনজনের নাম এই জন্যই বললাম, কারণ আমরা যখন ক্লাস নিই বা আলোচনা করি তখন তো তিনজন থেকে আমাদের একটা তৈরি হয়ে গেছে। আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি তাদেরকেই করি। প্রশ্নটা সবাইকে করা যেতে পারে, বা আমি যাদের হয়তো নাম বললাম না তারা বলতে পারেন। প্রশ্ন কিছু নয়, আপনারা সবাই শুনুন। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে সরকার ভারত, আমি কিন্তু ভারত থেকে বলবো, আমি বাংলাদেশ খবরটা ঠিক বলতে পারছি না, কিন্তু সারা পৃথিবী যদি হুইয়ের নির্দেশ মানে তাহলে সবাইকে তো একই কথা বলতে হয়। সেখানে দেখা যাচ্ছে যে এই মিজিলসের যেটা ভ্যাকসিন এমএমআর, মামস, মিজিলস এবং রুবেলা, এটা দেয়া হয়, আমি যদি খুব ভুল না বলি, 9 মাস থেকে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে। 9 মাসের শিডিউলটা এবার কারো কারো ক্ষেত্রে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সেটা পরিস্থিতির সাপেক্ষে পিছিয়ে যায়, অথবা তার অন্য কোনো শারীরিক কষ্টের জন্য হয়তো দিতে দেরি করা হলো, পেশেন্ট ভুলে গেল, অনেক কিছু তো ঘটে আমাদের। যাই হোক, তো দেখা যাচ্ছে 9 মাসের আগে কিন্তু মিজিলস দেওয়া হচ্ছে না। তো আমার প্রশ্ন, তাহলে কি 9 মাসের আগে শিশুরা এই মিজিলসের যে ভাইরাস, সেই ভাইরাস দ্বারা কি এফেক্টেড হয় না? তার সাথে ভাইটাল ফোর্সের কি সম্পর্ক? আমরা তো বলি যে ভাইটাল ফোর্স উইক হলে যে কোনো অবস্থাতে আমরা অসুস্থ হতে পারি। এটি যদি হ্যানিমিনের নীতি হয়, তাহলে 9 মাসের আগে ছেলে মেয়েরা কেন মিজিলসে আক্রান্ত হচ্ছে না? জেনারেলি হয় না। এটার কি উত্তর আমার আজ পর্যন্ত জানা নেই। আমি ক্লাসে বা এই প্ল্যাটফর্মে প্রশ্ন রাখলাম, নিশ্চয়ই আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেই সকল শিশুদের কি কি ধরনের লক্ষণ বা কি কি ধরনের কষ্টগুলো আমরা সবথেকে বেশি লক্ষ্য করব। এটা একটা খুব বড় ব্যাপার। কিন্তু প্রথমে আমরা কি পাবো, সেটা হচ্ছে একটা ফিভার। হাই রাইজ নয় কিন্তু, একটা ফিভার। হয়তো অকেশনালি টেম্পারেচারটা বাড়তে পারে, 101, 102 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, কিন্তু জেনারেলি একটা মাইল্ড ফিভার আমরা কিন্তু সেখানে লক্ষ্য করি। আরেকটা হয়, যেহেতু একটু আগে আমি বললাম যে রেসপিরেটরি ইনফেক্টেড একটা ব্যাপার বা ড্রপলেট ইনফেকশন, এটা সেখানে দেখা যাচ্ছে কি না, কোরাইজা অর্থাৎ একটা সর্দির ভাব, কাফ বা কাশি বা স্নিজিং, যেটাকে আমরা হাঁচি বলি, সেইটি কিন্তু আর রোগের উত্থাপনাটা হবে। অর্থাৎ রোগী প্রথম দিন, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড জাস্ট পার হয়ে গেলে শিশুটার মধ্যে আমরা হাঁচি দেখতে পাবো, মাইল্ড টেম্পারেচার দেখতে পাবো, কাফ দেখতে পারবো। এবার মাঝে দেখুন, যতগুলো বললাম সবগুলো কিন্তু জেনারেল সর্দি কাশির একটা কমন কোল্ড অ্যান্ড কাফের কিন্তু একটা লক্ষণ। তারপর আমরা কি ভাবতে পারি, কনজাংটিভাইটিস, অর্থাৎ এর আগে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন ক্লাসে চোখ নিয়ে যখন আলোচনা করেছিলাম, কনজাংটিভায় যখন ইনফ্লামেশন হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে কনজাংটিভাইটিস। অর্থাৎ সেখানে চোখ লাল হয়ে যাবে, ফোটোফোবিয়া দেখা দেবে, অর্থাৎ আলোকাতঙ্ক, আলোর দিকে তাকাতে পারবে না। ফরেন বডি সেন্সেশন যেটাকে বলা হয়, অর্থাৎ সেটাকে আমরা কি বলবো, যে চোখে এক বালি পড়লে বা কোনো ফরেন বডি পড়ে যেরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়, সেই শিশুর মধ্যে আমরা দেখব। শিশু নাকটা ঘষবে, ছটফট করবে, এবং তার সাথে মাইল্ড রেসপিরেটরি ট্রাবলস, অর্থাৎ তার একটা শ্বাসকষ্ট কিন্তু লক্ষ্য করা যাবে। তাহলে দেখুন, এতদূর পর্যন্ত হলো। এবার তার সাথে হচ্ছে ম্যালাইস, অর্থাৎ তার একটা অসুস্থতা বোধ, গা ম্যাজ ম্যাজ করা। যে বাচ্চার এই ধরনের ঘটনাগুলো ঘটবে, নিশ্চিতভাবে জানা রাখবেন যে সে যদি নিতান্ত ব্যারাইটাল রোগী না হয়, তার ভিতরে কিন্তু একটা ইরিটেবিলিটি দেখা দেবে। অর্থাৎ একটা ইরিটেবিলিটি মানে কি বলবো, অল্পে ক্ষিপ্ত হয়ে ওঠা, অল্পে রেগে যাওয়া, বা মনটা চিড়চিড় করে ওঠা, হ্যাঁ, ভালো না লাগা, তার রেসপন্স বাবা মার সাথে, ওইটুকু শিশু হলেও সে যেন একটা মৃদু মধুর যে একটা বাবা মার সাথে সম্পর্ক আমরা তার ভিতরে পাবো না। তাহলে এই ধরনের কতগুলো লক্ষণ পেলে, এই ধরনের লক্ষণ তো আমরা সবই পাই, অনেক রোগের সাথে আছে, বা খুব কমন কোল্ড অ্যান্ড কাফের মধ্যেই তো এটা থাকে। কিন্তু যখন এই কি বলবো, আলোচনা হচ্ছে কি, এই আজকাল বড্ড ভুলে যাই, মনে করবেন না, মিজলস। যখন এই মিজলসটা নিয়ে আলোচনা করব, তার কিন্তু একমাত্র একটাই গাইডিং সিমটম আছে, সেটা হচ্ছে কপ্লেক্স স্পট। কপ্লেক্স স্পট ছাড়া মিজলস হতে পারে না, কোনোদিন হতে পারে না। তাহলে কপ্লেক্স স্পটটা কি? কপ্লিক স্পটটা হচ্ছে গালের ভিতরের দিকে, মানে বাকের ক্যাভিটির ভিতরে, যেখানে দুটো দাঁত মিলিত হয় আমাদের, তার জাস্ট পোস্টেরিয়র পার্টে।
ছোট 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 সাদা ঘায়ের মতো কতগুলো উঠে বেরোয়, ইরাপশন বেরোয়, আলসারেশন হয়। এই জিনিসটাকে বা স্পট, ছোট ছোট দাগের মতো দেখা যায়। স্পট বলতে তো আমরা বুঝি এটাই। তো সেই জিনিসটাকে বলা হয় কপ্লিক স্পট। কপ্লিক স্পট হচ্ছে মিডিলসের নিশ্চিত ডায়াগনস্টিক পয়েন্ট কবে না, যখন ম্যানিফেস্টেশন হবে এই যে কথাগুলো যেটা বললাম, অর্থাৎ জ্বর, কাশি, কনজাংটাইটিস বা তার ইরিটেবিলিটি বা ফটোফোবিয়া, ঠিক তার 2-3 দিন আগে কিন্তু আমরা এই কপ্লিক স্পটটা পাবো। এই কপ্লিক স্পটের নামকরণ হয়েছিল ডক্টর হেনরি কপ্লিক। এটা প্রথম লক্ষ্য করেন এবং সেটাকে আমাদের চিকিৎসা বিজ্ঞানে এটাকে অন্তর্গত করা হয়। ডক্টর হেনরি কপ্লিক কত সাল? 1896 সাল। কোথাকার ভদ্রলোক ছিলেন? ডাক্তারবাবু ছিলেন নিউ ইয়র্কের। তাহলে নিউ ইয়র্কের একজন প্রখ্যাত চিকিৎসক কপ্লিক 1896 সালে এই কপ্লিক স্পটের বা স্পটের প্রবক্তা, সেই জন্য তার নামের সম্মানার্থে এই জিনিসটাকে আমরা কপ্লিক স্পট বলি। আর একটা জিনিস নিশ্চিতভাবে জানবেন, এই মিজিলসটা সারা পৃথিবীর কোনো রোগে কিন্তু কপ্লিক স্পট নেই। আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লক্ষণই যখন আমরা তার গুরুত্ব দিই, দেখে রাখবেন এই কপ্লিক স্পট শুধু একটি জায়গাতেই আছে, মানে অন্তত আমি পেয়েছি যেটুকু, সেটা হচ্ছে মিজিলসের ক্ষেত্রে। এবার দেখুন আরেকটা ঘটনা ঘটলো। তাহলে আমি ফেললাম, যতগুলো বললাম ততগুলো রেসপিরেটরি ট্রাভেলসের উপর দাঁড়িয়ে আছে। এরপরে যে জিনিসটা ঘটে, যে জিনিসটা দেখে আরেকটা আমরা কি বলবো, মিজিলস হয়ে বলে আর মিজিলস হয়েছে বলে আরো নিশ্চিত হয়ে উঠি, সেটা হচ্ছে র্যাশ। ছোট ছোট র্যাশ, একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু র্যাশ, প্রথমে চোখের আশেপাশে, তারপর দুটো গালে, তারপর গলায়, তারপর সমস্ত শরীরের বুকে, পিঠে, পেটে, পা পর্যন্ত বিভিন্ন ভাবে একটা লাল রঙের র্যাশ এইটাতে কিন্তু ছড়িয়ে পড়ে। তাতে মাইল্ড ইচিং থাকলেও থাকতে পারে, থাকলেও নাও থাকতে পারে। কারণ ব্যাপার হয় কি, অতটুকু শিশু কিন্তু সেটা ভাবে ব্যক্ত করতে পারে না যে তার কি অসুবিধা হচ্ছে। কষ্টগুলো আমরা উপলব্ধি করি, কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু অতটা বুঝতে পারি না যতটা কষ্ট একটা শিশুর হতে পারে। এইখানে যদি আমরা দেখি, আমরা কি দেখবো আর ভিতরে, তার সারা শরীরে তার র্যাশ একদম ঘামাচির মতো ভরে গেছে। বিশেষ করে ধর অঞ্চলে, মানে বুকের দিকটাতে, পিঠের দিকটাতে, পেটের দিকে, সব জায়গাতেই কম বেশি এই জিনিসটা কিন্তু আমরা র্যাশ আমরা লক্ষ্য করি। তার সাথে যদি কপ্লিক স্পট পাই এবং অ্যাসোসিয়েটেড সিমটমস বলতে যদি ওই কয়েকটা ফিভার, কোরাইজা, কফ, কনজাংটিভাইটিস, ম্যালাইস, ফটোফোবিয়া এবং ইরাবিলিটি, তার নিশ্চিত লক্ষণ কপ্লিক স্পট, তার আপনি নিশ্চিত জেনেছেন ইট ইজ এ কেস অফ মিজেলস। মজা হলো, এখানে কিন্তু কোনো প্রকার প্যাথোলজি দিয়ে আমরা বা কোনো প্রকার পরীক্ষার মাধ্যমে বা রেডিওলজির মাধ্যমে কোনোভাবেই কিন্তু আমরা এখানে এই জায়গাটার মানে কি বলবো, এটা প্রয়োজন পড়ে না, বা এটা থেকে আমরা কোনো উপনীত হতে পারি না, বা আমরা বলতে পারি আমরা কোনো সাহায্য পাই না। তবে তবে আমরা যদি তার ব্লাড টেস্ট করি, সেখানে কিন্তু আমরা লিউকোপিয়া আমরা কিন্তু পাই। সরি, লিউকোপেনিয়া, ভুল বললাম, লিউকোপেনিয়া পাই। লিউকোপেনিয়ার কথাটার মানে হচ্ছে যদি লো ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল যদি মানে নির্দিষ্ট যতটা থাকে তার চেয়ে গিয়ে কিন্তু কমে গিয়ে থাকে। তাহলে শুধু এইটুকুনি প্যাথোলজি কিন্তু আমরা পাচ্ছি। এবার দেখুন পরবর্তী ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই পরিস্থিতিটা কতদিন চলে। যদি আনট্রিটেড অবস্থায় চলে তাহলে কিন্তু মোটামুটি ভাবে সপ্তাহখানেক, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আমরা সেটা পেতে পারি। এখানে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, বা আমার একটা প্রিজুডিসনেস আছে, যদি মিজিলসের রুগী আসে, বাচ্চারা আসে, আমি জেনারেলি ওষুধ না দিয়ে থাকার চেষ্টা করি দুটো কারণে। এই ধরনের ভাইরাল ইনফেকশন গুলো নির্দিষ্ট একটি কয়েকটা দিনের পর কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে কিন্তু আরোগ্য লাভ করে। ভয় কোনটা আমার? ভয় হচ্ছে এটাই, যদি সেটা সাপ্রেসড হয়ে যায়। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সাপ্রেশন করে একটা জিনিস, আর উল্টোপাল্টাভাবে একটা ভাইরাল ইনফেকশন শিশুর ক্ষেত্রে ওষুধ দিয়ে যদি সেটা সাপ্রেস হয়ে যায়, সেটা কিন্তু প্রবল ক্ষতিকারক কিন্তু কতগুলো জায়গা পৌঁছে যায়। সেই জন্যই চাই যে রোগটা যাতে সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। যে কোনো একটা ধরনের ইনফেকশন, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, একমত আপনারা নাও হতে পারেন, যদি রুগীটাকে খুব কষ্ট না দেয় তাহলে আপনি ওয়েট করুন। আমি অন্তত ওয়েট করি, আমি চেষ্টা করি ওষুধ না দিয়ে থাকার, কতগুলো হাইজিন মানার।
হাইজিন এখানে বলতে কি বলবো বুঝবো, যে বাচ্চাটার, যদিও সেই ধরনের বাচ্চা এখন দেখুন 10 মাস বয়স থেকে যদি 1-1.5 বছরের মধ্যে হয়, ততটা আপনি প্রিকশন নাও নিতে পারেন, কিন্তু তার চেয়ে বড় যদি বাচ্চা হয়, যেন তার হাত মুখ টুকগুলো সম্পূর্ণভাবে ভালো স্যানিটাইজার দিয়ে, স্যানিটাইজার কথাটা আজকে তো আমরা করোনার পরেই বেশি ইউজ করছি, হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা যদি বলি, বা ভালো সাবান দিয়ে, যেটার ভিতরে ক্ষারীয় পদার্থ কম, আমরা যেন সেটাকে পরিষ্কার রাখি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া আমি কেন ওষুধ দিতে করি, যদি দেখা যায় বিভিন্ন বইয়েই পেয়েছি, যদি পেয়েছি হয়তো বলাটা সঙ্গত হবে কিনা যায় না, তবুই বলছি। কেউ বলছেন পালসিটিলা খুব ভালো মেডিসিন, কেউ বলছেন ব্রায়ানে খুব ভালো মেডিসিন, কারোর মতে রাস্টাক্স ভালো মেডিসিন, রাসভেন ভালো মেডিসিন। ভালো মেডিসিন বললে তো হবে না, আমাকে লক্ষণ দেখতে হবে। আরেকটা মুশকিল হচ্ছে এটা, যদি ওষুধের ডোজটা একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু ডিজিজটা কিন্তু সাবটেস্ট হওয়ার ভয় থাকে। তখন দেখবেন বিভিন্ন ধরনের ইনফেকশনাস ডিজিজ সাপ্রেসড হলে বেশ ভয়ঙ্কর কতগুলো ঘটনা ঘটে। আচ্ছা, ঠিক উল্টো দিকে আমরা যদি চলে যাই, একটা প্রাপ্তবয়স্ক রোগী যখন আমাদের কাছে আসে, আমরা প্রায় জিজ্ঞাসা করি আপনি ছোটবেলায় কি কি অসুখে ভুগেছেন, বা তার অ্যাটেন্ডেন্স বা মা বাবা তাদেরকে তো জিজ্ঞাসা করি যে আপনার ছেলে ছোটবেলায় কি কি রোগে ভুগেছে। মামস বলতে পারে, মিজিলস বলতে পারে, রুবেলা বলতে পারে, জন্ডিস বলতে পারে, এখন হালফিলের করোনা তো নিশ্চয়ই বলবে। হ্যাঁ, তাছাড়া ইনজুরি বলে, স্কিন ট্রাভেলস বলে। এই মিজিলস যদি দেখা যায় যে সাপ্রেসড হয়েছে, তখন কিন্তু আমরা নিশ্চিতভাবে কতকগুলো ওষুধে আমরা কিন্তু উপনীত হই। হই কেন? হিস্ট্রি অফ ইঞ্জুরি আমরা যেরকম আর্নিকার কথা ভাবি, মাথার পিছনে হিস্ট্রি অফ ইঞ্জুরি পেলে আমরা ন্যাট্রাম সালফের কথা বলি। যদি পক্স, যদিও গত 440 বছর হয়ে গেল পক্সের, পক্স বলতে আমি কিন্তু চিকেন পক্স বলছি না, আমি স্মল পক্সের কথা বলছি, পাই না আর। সেখানে কিন্তু আমরা ভ্যাকসিনিনাম বা ভেরুলিনামের কথা ভাবি তার অ্যান্টিডোট করার জন্য, বা পরবর্তী ক্ষেত্রে চিকেন পক্স, তার জন্য আমরা ন্যাট্রাম সালফের কথা ভেবেছি, মেডো ভেবেছি, থুজা ভেবেছি, মরবিলিনাম ভেবেছি। আমরা তো দিয়ে থাকি অ্যান্টি, কি বলবো, ওই তার ইল হ্যাম্পারটাকে নষ্ট করার জন্য। তাহলে দেখা যায় যে তাহলে বেশ কিছু রোগ আছে অন্তত হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে, যেটা আমাদের অবস্ট্যাকল করছে একটা মেডিসিন সিলেকশনের পরে যখন উপযুক্ত কাজ করে না, যখন ওরা পাস হিস্ট্রিতে ফিরে যায়, ফ্যামিলি হিস্ট্রিতে ফিরে যায়, সেখানে কিন্তু এই ধরনের মিজিলস যদি পাই, মরবিল নামের কথা অনেক জায়গায় বলা হয়েছে, কোথাও পালসিটিলা হাইড্রালুসিনের কথা বলা হয়েছে। ম্যান টু ম্যান বা আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করেন, আপনাদের বিবেচনার উপর নির্ভর করবে ওই স্টিগমাটাকে কাটানোর জন্য, অর্থাৎ তার যার মিজিলস হয়েছিল, আর যদি পরবর্তী ক্ষেত্রে সিকেলি যেটাকে বলা হয়, পরবর্তীতে বেশ কিছু সে রোগের আধিপত্য বা রোগের লক্ষণ, বা যেটাকে কি বলবো, এই জলেরও যেরকম একটা স্মৃতিশক্তি আছে, মেমোরি অফ ওয়াটার, সেরকম একটা ছোপ বা একটা ছাপ কিন্তু সে শরীরের মধ্যে রেখে দিয়ে যায়, যেটার জন্য আমরা বিভিন্ন সময় ভালো নির্বাচিত ওষুধ দিয়েও কিন্তু একটা জিনিস সারিয়ে তুলতে পারি না। তাহলে এইরকম জায়গায় আমাদের মিজিলসের কিন্তু একটা গুরুত্ব অপরিসীম। যাই হোক, মিজিলসের প্রথম অবস্থায় যদি আমরা কাফ, আমরা যদি রানিং নোজ, আমরা ইনফ্লামেটরি আই, বা তার সাথে যেটা এখনো পর্যন্ত বলিনি, মনে করুন সোর থ্রোট, গলায় ব্যথা, রাসের কথা বলেছিলাম, তার সাথে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ড্রাই কাফ ফেসে যায়। ড্রাই কাফ, পিঙ্ক আই, এটা কিন্তু একটা, যেটা আগে ফটোফোবিয়ার ক্ষেত্রে, সরি, কনজাংটাইভাইটিসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লাল রঙের, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে পিঙ্ক আই। আরেকটা কি লক্ষণ আসে দেখুন, সেই সময় অথবা ঠিক যখন রুগীটা সেরে আসছে, সেটা হচ্ছে একটা ডায়রিয়া। শিশুরা ওই সময় কিন্তু বেশ ভালো মতো ডায়রিয়ায় ভোগে। এটা হচ্ছে মিজিলসের একটা কমপ্লিমেন্টারি সিমটমস বললে আপনারা বলতে পারেন, বা অ্যাসোসিয়েটেড সিমটমস বললে কিন্তু বলতে পারেন। আরেকটা যেটা হয়, যেটা খুব শিশুরা বলতে পারে না, একটু বয়স যাদের 4 থেকে 5 বছর হয়ে যাচ্ছে, তারা কিন্তু একটা হেডেক, মাথার যন্ত্রণা কিন্তু অভিযোগ প্রায় সময় করে। আর তার সাথে সাথে দেখা যায় যে ওদের লিম্ফ নোড গুলো কিন্তু কিছুটা হলে ফুলে ওঠে। সার্ভাইকেল লিম্ফ নোড থেকে শুরু করে আমাদের যে অ্যাক্সিলারি লিম্ফ নোড বা ইঙ্গুলিয়ান লিম্ফ নোড বা সমস্ত শরীরে আমাদের যে ধরনের লিম্ফ নোড গুলো আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রভাবিত হয় বা ইনফেক্টেড হয়। এইবার দেখা যাচ্ছে কি, যে আমরা চিকিৎসকরা আমাদের মতো এগোচ্ছি,
প্যালিয়েশন যদি না হয়ে গিয়ে থাকে খুব ভালো, প্রত্যাশা করবো যাতে প্যালিয়েশন না হয়। তার কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন গুলো নির্দিষ্ট সময়ের অন্তর তার ব্যবধানে কিন্তু সেরে ওঠে। মেডিসিনাল সাপোর্ট আমাদের নিশ্চয়ই দরকার হয়, হাইজিন নিশ্চয়ই আমাদেরকে মানতে হবে। কিন্তু যে দুটো জিনিস খুব কমপ্লিকেশন এসে যায়, মানে রুগীটা সেরে উঠবো কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে পাবেন, যেটা অনেক সময় দেখবেন বিভিন্ন মেডিসিনের মধ্যে লেখা যায় যে উমুক কমপ্লেন্স আফটার মিজেলস, যেমন কাফ কাফ আফটার মিজেলস, যেটা বোধ হয় স্টিকটা পালের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি যদি ভুল না বলে থাকি তাহলে এভাবে আমরা দেখবো অটাইটিস মিডিয়া, অর্থাৎ সাইড অথবা ওয়ান সাইডেড অটাইটিস মিডিয়া কান থেকে রস পড়া, অর্থাৎ এই মিজেলস হবার পরে কিন্তু শিশুদের কান থেকে কিন্তু এক ধরনের রস পড়ার প্রবণতা এসে যায়। এবার যে ওই যদি দীর্ঘমেয়াদী হয়, মনে করুন 12-13 বছরের একটা শিশু যখন আপনার কাছে আসছে একটা অটাইটিস মিডিয়া নিয়ে, আপনি যখন তার পাস হিস্ট্রি যদি এই মিজেলসের কথা ভাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ একটা কেস টেকিং এর। এই যে আমরা বারবার অনেক ক্লাসে আমরা বলেছি আমাদের কেস টেকিংটা যদি যথাযথ হয়, ঠিকভাবে হয়, তাহলে কিন্তু আমরা অর্ধেক রোগ সারিয়ে ফেলতে পারি, এটা তো আমরা দাবি করে থাকি। বাস্তবতা কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে অটাইটিস মিডিয়া আফটার মিজেলস, এটা তো এটা একটা প্রায় কমপ্লিট সিনটার মতো না হলে কিন্তু আমরা একটা খুব সম্ভব বলে তো মনে করবো, কারণ এটা তো অটাইটিস মিডিয়া হয়, এটা অটাইটিস মিডিয়া ডিউ টু মিজেলস, এই একটা কথা। এটা এর যে একটা রুব্রিক বা আপনি যেভাবে এটাকে সাজান না কেন, এটা কিন্তু গুরুত্ব হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাহলে এইভাবে চিকিৎসার ক্ষেত্রে দেখা যায়, আসলে আমি যদি না জানি আমি ওষুধ দিতে পারবো না, আমি যদি জানি তাহলে সেটাকে একটা গুরুত্ব দিয়ে একটা বিচার করে ওষুধের কথা ভাববো। অর্থাৎ আপনি যতক্ষণ না আপনার জ্ঞানের বিস্তার ঘটাবেন, বিভিন্ন বই থেকে যতক্ষণ এই তথ্যগুলোকে সংগ্রহ করবেন, বা একটা রোগ আমরা বলি হোমিওপ্যাথিক রোগের দরকার নেই চিকিৎসার ক্ষেত্রে, আবার চিকিৎসার ক্ষেত্রে আছেও। কারণ কোন রোগের কোন অবস্থা পার করে আমার রুগীটা যে অবস্থায় এসে পৌঁছেছে সেটা তো একটু হলো জানা দরকার। সেই জন্য কিন্তু এই ধরনের সিমটমস গুলোকে কিন্তু আমাদের মনে রাখা উচিত, বা কি কি ধরনের রোগ হওয়ার পর কি কি ধরনের এই ধরনের সিকেলি গুলো যেগুলো আসতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক 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 সুবিধা হবে। এবার দেখুন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি করি মিজেলসের সাথে, তথাকথিতভাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কিন্তু কোনো ব্যাপার নেই, শুধু হচ্ছে র্যাশের জায়গা। একটা কথা বললাম যে মিজেলসের একটা ডিস্টিংগুইশড এবং সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কপ্লিক স্পট। কপ্লিক স্পট যদি পেয়ে যান আপনি যেভাবে ডায়াগনোসিস করবেন আর কিছু কিন্তু দরকার পড়ে না। তবে কি যে আর কি কি আমার এই পেশেন্টটা মিজেলস হচ্ছে, আমি তাকে সঠিক চিকিৎসা করলাম, একদম করলাম, তারপরে কিন্তু কিছু কমপ্লিকেশন বলবো না, সিমটমস সিমটমস বলে আমার মনে হয় ভালো হবে। তা আর কিন্তু কিছু সিমটমস তার ভিতরে আমরা লক্ষ্য করি, সেটা ভালোভাবে সারলেও কিন্তু লক্ষ্য করবো। অন্তত আমাদের মডার্ন প্যাথোলজি তাই বলছে। হোমিওপ্যাথি কি বলছে আমি বলতে পারবো না এখানে, কারণ সেটা আমাদের চিকিৎসকদের চিন্তা ভাবনার উপরে ওটা নির্ভর করে। কিন্তু মডার্ন মেডিসিন বলছে যে তার ভিতরে রেসপিরেটরি ট্রাবলস দেখা দেবেই দেবে। অর্থাৎ একটি শিশু যদি মিজেলসে ভোগে, পরবর্তী ক্ষেত্রে ঠিক ওই 12 থেকে 14 ইনকিউবেশন পিরিয়ড, 7 থেকে 8 দিন হলো তার রোগের মেয়াদকাল, ঠিক তারই পরে কিন্তু তার রেসপিরেটরি ট্রাবলস দেখা দেবার একটা প্রবল সম্ভাবনা থাকে। 2 নম্বর কি থাকতে পারে, সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। প্রবল সম্ভাবনা থাকে একটা শিশুর মিজেল শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার একটা থাকে। আর একটা হয় যেটা আমি ডায়রিয়া বলে তখন প্রথম বলে চলে গেছি, সেটা কি না, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কোন প্রকার ডিস্টারবেন্সেস, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিস্টারবেন্সেস আফটার মিজেলস, এটা কিন্তু আমরা রুব্রিকেও পাই এবং আমাদের প্যাথোলজি বলবো না, মডার্ন মেডিসিন যে সকল বই আছে তাতে কিন্তু আমরা খুব নিশ্চিতভাবে পাচ্ছি। এবার মজার ব্যাপার হচ্ছে দেখুন, প্রিভেনশন বলতে গিয়ে আপনি কি বলবেন? এরকম জায়গায় প্রিভেনশনের কোনো জায়গা নেই, শুধু একমাত্র হেলদি জায়গায় রাখা, হ্যান্ড ওয়াশ ছাড়া।
অথবা অনেকে এই জায়গাটাকে মনে করেন আমি সহমত কখনো হই না। এই সময় নাকি ভাইটাল ফোর্সকে প্রচন্ড পরিমাণে উইক হয়ে যায়। যারা ডায়েট নিয়ে প্রচুর পরিমাণে মাথা ঘামান বা বলেন, তারা বলেন যে এরকম সময় একটা বাচ্চার কিছু না হলে একটু হাই প্রোটিন জাতীয় জিনিস, অন্তত দুধ, ছানা বা মাংসের কথা আমি নাই বা বললাম, কারণ অতটুকু বা বাচ্চাকে মাংস খাওয়া কতটা সম্ভব হবে জানি না, বা উচিত কিনা তাও জানি না। এখানে কিন্তু ডিম বা সোয়া বা প্রোটিন এরকম জিনিসগুলো কিন্তু একটু বেশি দেওয়া উচিত। তবে যেহেতু চিকিৎসা জগতের ব্যাপার, আমি কিছুটা বলতেই পারি যে অনেকে আবার এই জায়গাটাতে এসে আহ, কোনো একটা কারণে বলছে না, এইরকম সময় খুব একটা বেশি প্রোটিন খাওয়ানো উচিত নয়, যতটা পারা যায় একটু নিরামিষ রাশির মধ্যেই থাকা উচিত। এটা ডক্টরস টু ডক্টরস বা ম্যান টু ম্যান বা ফ্যামিলি টু ফ্যামিলি বা আমাদের গুরুজন যারা আছেন তারা কিভাবে এটাকে এতদিন মেনে এসেছেন সেটার উপর অনেক সময় আমাদের নির্ভর করতে হয়। মডার্ন মেডিসিনের পরে কিন্তু আমাদের সংস্কার, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যক্তিগত অভিরুচি, আমাদের মতামত সবকিছুই কিন্তু কোথাও একটা জায়গায় দাম রয়ে গেছে। অস্বীকার করা যায় না। চিকিৎসক হিসেবে আমি অস্বীকার করতে পারি না, মানুষ হিসেবে তো পারি না। অতএব আমার চিন্তা ভাবনা হচ্ছে যখন যে রোগীটিকে যে পরিস্থিতিতে যেটুকু করলে বা আপনার পেশেন্টের পরিবার যদি সেটাকে সমর্থন করে, তাহলে আপনি নিশ্চয়ই সেটাকে সমর্থন করবেন। যেটা একদম নিতান্ত হিতে বিপরীত, আপনি চিকিৎসক হয়ে বুঝেছেন যেটা করা উচিতই নয় বলে আপনি যদি বিশালভাবে দাবি করতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই সেটাকে এড়িয়ে যেতে পারেন। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জায়গার ব্যাপার। দুই হচ্ছে, দেখুন, ওষুধের কথা অযথা বলতে যাব না, কারণ ওষুধ জায়গাগুলো খুব কমপ্লিকেটেড। তবু যেহেতু আমরা প্রত্যেকেই এখানে চিকিৎসক, প্রত্যেকেই অন্তত পেয়েছি। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা হয়নি, আমি কিন্তু 60 লোকে দুজনকে কিন্তু আমার হোল লাইফে, দুজন ব্যক্তি, একজন মহিলা এবং একজন পুরুষ যাদের উপর 60-এর উপরে, তাদের কিন্তু মিজিলস হতে দেখেছি। আমি এসে বলেছিলাম এটা তো আপনার সেকেন্ড চাইল্ডহুড, এটা তো শিশুদের রোগ, আর বৃদ্ধ বয়সে আপনি একজন শিশু হয়ে গেছেন, সেই জন্যই আপনার এটা হয়েছে। আমার কিন্তু কনফিউশন ছিল যে ইজ ইট এ কেস অফ মিজিলস। কারণ দেখুন তখন তো একটা আমি কমপ্লেক্স স্পট পাচ্ছি না, একটা বাচ্চার পাচ্ছি না, সেই জন্য আমার যখন আসছে আমার কাছে অন্তত সে রোগ মানে রোগে ভোগার অন্তত 5 থেকে 6 দিন পরে। তো এলোপ্যাথি যখন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম তারা কিন্তু বলেছেন হ্যাঁ এটা মিজিলস। তো আমার তখন আর কোনো প্রকার ডাউট রইলো না যে মিজিলস, এবং সেটা ওই বয়সে গিয়ে হতে পারে। তো মেডিসিনের ভিতরে পালস আছে, ব্রায়োনি আছে, রাসবে আছে, আমি প্রকারান্তে বলে দিয়ে গেছি, বা স্টিকটাপলের মতো মেডিসিন বলেছি। তাছাড়া আরো অ্যান্টিমটাটা পাওয়া যেতে পারে। আপনারা সেটাই ওষুধ দেবেন যেটা আপনার সাথে, আপনার পেশেন্টের সাথে লক্ষণ ভিত্তিক ভাবে যেটা মিলছে। মিজিলস হয়ে যে কেউ বীভৎস একটা বাজে জায়গায় মারা গেছে বা বিশাল কোনো একটা ভয়ঙ্কর জায়গায় আমি অন্তত পাইনি, বই সেরকম ভাবে পাইনি। বরং মামস নিয়ে আজকে আর বললি না, মামস নিয়ে যেরকম আমাদের ইনফার্টিলিটি একটা ব্যাপার থেকে যায়, এটা আমরা বলি না, মডার্ন সায়েন্সই বলে, সেরকম মিজিলসের কিন্তু আমরা ওই রেসপিরেটরি ট্রাভেলসের কয়েকটা কষ্ট ছিল কিন্তু আমি পাইনি। তো যে প্রশ্নটা ছিল তখন আমি জানি না যে স্যারেরা এসেছিলেন কিনা, এখন দেখতে পাচ্ছি পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন বা আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যার আছেন, আমি জানি না যে ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আছেন কিনা। তো প্রশ্নটা আমি আবার রাখছি যে আমাদের সরকার বা মিজিলসের নিয়ম মানে ভ্যাকসিনেশনের আপনি সমর্থন করেন কি করেন না সেটা বড় ব্যাপার নয়, করলেও করবে, না করলেও তাতে কারো এসে যায় না। সেখানে কিন্তু বলা আছে মিজিলসের ভ্যাকসিনেশন দেওয়া হয় এমএমআর, যেটা 9 মাসের পর। তো আমার প্রশ্ন ছিল এটাই, মানে আমি পাইনি বলে প্রশ্নটা করছি আপনাদের কাছে, হাউসের কাছে, 9 মাসের আগে শিশুরা কি মিজিলসে ভোগে না? এক, আর এর সাথে ভাইটাল ফোর্সের কি সম্পর্ক আছে যে আমরা যদি ডিজিজের ওই জায়গাগুলোকে নিয়ে যদি মাথা নাও ঘামাই, ভাইরাস নিয়ে মাথা নাও ঘামাই, তাহলে কি বলবো যে 9 মাসের আগে শিশুদের মধ্যে এর কোনো প্রবণতা নেই, বা শিশুরা ওই জায়গাটাকে কিভাবে প্রতিহত করে? এইটুকু প্রশ্ন রেখে আজকে কাল আবার খুব ভোরবেলায় বেরোনো আছে, সেই জন্য ক্লাস আমার দীর্ঘায়িত না করে আপনারা ক্লাসে থাকুন, আলোচনা করুন, আমি কিছু শুনবো। ইনফেকশিয়াস ডিজিজ যে প্রথম অধ্যায় আজকে আমি শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে মিজিলস দিয়ে শেষ করলাম।